অধ্যাপক চক্রবর্তীকে তার এই মনোজ্ঞ বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা এবার উপস্থিত দর্শকের কাছে কিছু প্রশ্ন নিতে পারি। আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে যাচ্ছি। ভীষণ ভালো লাগলো এবং অনেক পুরনো কথাও মনে পড়লো। যেহেতু আমি গ্রিক এবং ল্যাটিন নিয়ে বেশ কিছু পড়াশোনা করেছিলাম, অ্যারিস্টটল, প্লেটোর মধ্যে তো এ নিয়ে দীর্ঘ আলোচনা আছে। আমি একটা ছোট প্রশ্ন, যেটা আপনি বলেছেন খানিকটা, আপনার কাছে আরেকটু জানতে চাইব। সেটা হচ্ছে, আমরা যখন সাসিউকে দেখছি তখন উনি সিগনিফায়েড এই রিলেশনশিপটাকে একটা ফিক্সিটির মধ্যে আনছেন। যে আমি যদি আমার যদি থট যদি ধরা যায়, আমি যখন ট্রি বলছি, ট্রি বলতে সিগনিফাইড কোনটা সেটাকে বুঝিয়ে আমার নলেজটা তৈরি হচ্ছে। কিন্তু আমি যখন পোস্টমডার্ন, যেটা আপনি এক্ষুনি বললেন, ডেরিডিয়ান কনসেপ্ট যখন আসছে, তখন কিন্তু এই ফিক্সিটি অফ মিনিং, যেটা আইএ রিচার্ডস বহু আগে মিনিং অফ মিনিং বলে একটা বই লিখেছিলেন, তা সেইটাই বোধহয় প্রথম উৎস। এবং তারপরে ডেরিডার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি অফ মিনিং, ফিক্সিটি অফ মিনিং, কোডিফাইড মিনিং, এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এ বিষয়ে যদি আপনি আরেকটু আলোকিত করতেন। আপনি কিছুটা বলেছেন। আর একটা দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনি বললেন, যেটা আমরা জানি যে একটা স্ট্রং রেটরিক্যাল স্কুল ছিল, সেটা গ্রিস দেশেও যেমন ছিল, তেমনি ভারতবর্ষে আনন্দবর্ধন ইত্যাদি সেখানেও আছে। তা একটা কথা কি মনে বলা যায় যে ভাষার যে মুক্তি, সেটা এই অলংকারের মধ্য দিয়ে, রেটরিকের মধ্য দিয়ে হয়েছে? একদম একদম। এই যে ফিক্সিটি অফ মিনিং এর কথা যে বলছেন, এই বিতর্কটা বহুদিন ধরে ভারতীয় এবং পাশ্চাত্য পরম্পরায় আছে। একদম প্রথম দিকে যখন খুব ব্যাকরণ চর্চা শুরু হয় এখানে, আমার মনে হয় তখন এরা ফিক্সিটির দিকেই ভীষণ নজর দিয়েছিল। তখন তো ব্যাকরণ চর্চার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেটা হচ্ছে বৈদিক শব্দ ইত্যাদি ইত্যাদি শব্দগুলোর ব্যাখ্যা। হ্যাঁ, সেখানে আর ওই ফ্রি প্লের কথাটা আসে না সেখানে। কাজে সেখানে ওরা একেবারে ধরে ধরে প্রত্যেকটা শব্দের একেবারে যতখানি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করা যায়, হ্যাঁ, তার আলোচনা তারা করেছিলেন। কিন্তু যদি একটু পরবর্তী, মানে ভাষা তো বহমান, কাজেই বৈদিক ভাষা থেকে যখন পরবর্তীকালে যেটা আমরা যাকে ক্লাসিক্যাল সংস্কৃত বলি আর কি, হ্যাঁ, সেই দিকে এলো, তখন কিন্তু ধীরে 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 এই নানা ওই ফিক্সিটিটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেল। তখন আমাদের ওই নানা রকমের দার্শনিক চর্চা যেমন শুরু হলো, যে ওই পদ এবং পদার্থের সম্বন্ধ কিরকম হবে সেটা নিয়ে, আর সঙ্গে সঙ্গে আমাদের সাহিত্যে, অলংকারে সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে থাকলো একদম। আর এই যে ডেরিডিয়ান যে ডিফারেন্সের যে কথা বলা হয় আর কি, অনেকে মনে করেন, আমি জানি না সেটা কতদূর গ্রাহ্য, কিন্তু অনেকে মনে করেন বৌদ্ধরা এক ধরনের তত্ত্ব দিয়েছিলেন যাকে বলা হয় অপোহ তত্ত্ব। অপোহ শব্দের মানে হচ্ছে এক্সক্লুশন। কাজে আমি যখন ট্রি শব্দটা ব্যবহার করছি, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আই এম ট্রাইং টু এক্সক্লুড নন ট্রিজ। এক্সক্লুড করছি। এই এক্সক্লুড করতে 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 কোথায় যাব, ডেরিডা বলবেন শেষ পর্যন্ত হয়তো আমরা একটা ওই ডিফারেন্সের দিকেই এগোবো, আর কিছু পাবো না আর কি। এটা বৌদ্ধদের সঙ্গে যায়, তার কারণ হচ্ছে বৌদ্ধরা তো, আমরা জানি যে বৌদ্ধরা তো কোনো এসেনশিয়াল প্রপার্টিজ মানে না, হ্যাঁ, কাজে তাদের মেটাফিজিক্সের সঙ্গে এটা খুব সুন্দর যায় আর কি। হ্যাঁ, অনেকে এই বৌদ্ধ এই অপোহ তত্ত্বের সাথে ডেরিডার ডিকনস্ট্রাকশনের কথা অনেকে আলোচনা করেছে, সেটা খুব খুব একটা দিকে নিয়ে যাওয়া যায়। আর হ্যাঁ, অলংকারের কথা তো সেখানে কিন্তু আরেকটা দিকে, সেই যে ভাষার মুক্তির কথা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলছেন আর কি, সেটা হচ্ছে যে সেখানে কিন্তু তারা ওই যে রসের কথা বলছে, রস, আনন্দবর্ধনের কথা আপনি বললেন, তারা যে ওই যে স্বসংবিত আনন্দ চল্পন ব্যাপার রসনীয় রূপ ইতি রস, এই হচ্ছে রস। সেইটা ভাষার ওই মুক্তি। আমি বলবো রবীন্দ্রনাথ যে অর্থের বন্ধন থেকে ভাষাকে মুক্তি দেওয়ার কথা বলছেন, সেটা আসলে ওই পথেই এরা এগিয়েছে। কাজেই মানে ভাষা তো বিচিত্রগামী, কত দিকে তার মানে
পাশ্চাত্য পরম্পরায় যদি দেখেন তাহলে দুটো ধারার কথা বলতে পারি। একটা হচ্ছে একদল যারা বিজ্ঞানের মতো করে একেবারে ম্যাথমেটিক্সের, মানে এদের অনেকের কাছে ম্যাথমেটিক্স ছিল মডেল, কাজে ম্যাথমেটিক্সের যে স্ট্রাকচার, হ্যাঁ, সেই স্ট্রাকচারকে অনুসরণ করে ভাষাকে, সেই মানে ওই ম্যাথমেটিক্সের যে মডেল, হ্যাঁ, সেই মডেলকে অনুসরণ করে আমরা ল্যাঙ্গুয়েজের একটা অ্যাকাউন্ট তৈরি। সেখানে কিন্তু আপনার এই ইয়ের কথা, এই অলংকার ইত্যাদি প্রসঙ্গ সেখানে তারা বলছেন আমাদের দরকার, হ্যাঁ, এটা আমাদের দরকার। কিন্তু আরেক দল বলছেন যে না, সেটা আমরা করলে ওই প্রোক্রাস্টিয়ান বেডের মতো হবে, মানে আমার যেটা প্রয়োজন সেটা নিলাম ভাষা থেকে, আর যেটা আমার থিওরিতে, যেটা আমার লাগাতে পারছি না, সেটাকে আমি অপ্রয়োজনীয় বলে ফেলে দিলাম, সেটা ঠিক হবে না। কাজে তারা কিন্তু ওই আপনার ভাষার মুক্তির কথা, হ্যাঁ, অনেক বলেছেন। এবং আমরা যে হাইডেগারের কথা যে এত বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য হোম অফ বিইং, বারবার করে সবাই বলে, এটা কিন্তু খুব গুরুত্ব। এই যে বলছিলাম যে আমার সত্তাটা, আমার অস্তিত্ব, আমার দৃষ্টি, আমার অভিজ্ঞতা সবটাই কিন্তু আমার ভাষার রঙে রঙিন হয়ে আছে, ভাষায় জারিত হয়ে আছে। তার বাইরে গিয়ে, মানে একটা নোম্যান্স ওয়ার্ল্ডে গিয়ে আমি দেখব সারা পৃথিবীর সমস্ত ব্যবহারকে, এটা হয়তো কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব হবে। আমার একটা জিনিস বারবারই মনে হয়েছে, ওই আমি যখন পড়েছি তখন দেখেছি যে গ্রিক যে একাডেমিসগুলো ছিল, ধরুন প্লেটো বা পরবর্তীকালে অ্যারিস্টটল, কিন্তু তাছাড়াও কিন্তু আরো অনেক ফিলসফার ছিলেন যারা কিন্তু স্কুল অফ রেটরিক চালান, হ্যাঁ, হ্যাঁ, আর্ট অফ পার্সুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, এমনকি রেনেসান্সে যখন এলাম সেখানে দেখলাম যে সেখানে ওদের যে স্কুলটা সেটাকে বলছে 3 উইথ রেটরিক লজিক, রেটরিককে রাখা হচ্ছে। রাইট, রাইট। শুধু ওখানে না, আপনি যদি আমাদের প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা দেখেন, সেখানে কিন্তু অলংকার ওয়াজ এ মাস্ট, প্রত্যেকেই পড়তে, আর লজিক মানে ন্যায়, আমাদের ভাষায় ন্যায় পড়তেই হবে। এই জন্য, এবং আমার এখনই মনে পড়ছে না ডায়ালগটার নাম, কোনো একটা ডায়ালগে আমার একটা লেখা আছে ওর উপর, সেখানে সক্রেটিস বলছেন যে হাউ টু গিভ এ স্পিচ, হ্যাঁ, আর্ট অফ বক্তৃতা পার্সুয়েশন, কিভাবে দেবেন, যেটা আর্ট অফ পার্সুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, তার মানে 3-4 মেথডস অফ গিভিং এ স্পিচ নিয়ে খুব সুন্দর সেখানে তিনি এটার আলোচনা একটা কারণ ছিল, এটা হচ্ছে টু টিচ দ্য ফিউচার স্টেটসম্যান, রাইট, রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেই জন্য ওই স্কুল অফ রেটরিকের এত ইম্পর্টেন্স। হ্যাঁ, রাইট।